তাহলে কি বললাম দেখো, যদি তোমার এটা পুরো ফর্মুলা লেখা রয়েছে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য, তো ট্যাক্স ক্যালকুলেশনের যে কন্ডিশন রয়েছে সেটা তোমাকে এখানে ড্রাফট করতে হবে। ট্যাক্স ক্যালকুলেশনের কি কন্ডিশন রয়েছে, যে 2.5 লাখ পর্যন্ত নীল, 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 20%, নাই 5%, 5%, 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 20%, 10 লাখের উপরে গেলে 30%। তো সেইখানে সেটাকেই এখানে ড্রাফট করতে হবে। দেখো এটা ইনকামের সেল, B1 ইনকামের সেল। যদি ইনকাম 2.5 লাখ পর্যন্ত হয় তাহলে ট্যাক্স হবে 0। আবার তুমি ইফ দিয়ে শুরু করলে, যদি ইনকাম মানে ওই সেলটাই, ওই ইনকামটাই যদি 5 লাখ পর্যন্ত হয় তাহলে তো তোমার 2.5 লাখ পর্যন্ত কি হয়ে যাবে, 5% হয়ে যাবে। ওটাই বলা হয়েছে, যদি ইনকাম আমার 5 লাখ পর্যন্ত হয় তাহলে 5% হয়ে যাবে, মাল্টিপ্লাই করে B- 2.5 লাখ করে 5% করে দেবে। যদি ওই ইনকামটা মানে ওই B1 সেলটাই 10 লাখ পর্যন্ত হয় তাহলে কি হবে, 10 লাখ পর্যন্ত হলে তোমাকে 12,500 নিতে হবে। 12,500 বলতে 5 লাখ পর্যন্ত কভার হয়ে যাচ্ছে তোমার ইনকাম। তোমার ইনকাম 10 লাখ পর্যন্ত, তাহলে প্রথমে 5 লাখ পর্যন্ত কত হবে, 12,500। 12,500 প্লাস উপরের যে পোর্শনটা, উপরের যে পোর্শনটা মানে 5 লাখ টাকা নয়, ধরো তোমার 8 লাখ ইনকাম, তাহলে 5 লাখ 8 লাখ থেকে কি করতে হবে, 5 লাখ মাইনাস করতে হবে। তার উপরে কত পার্সেন্ট হবে, 20%। ওটাই করা আছে, B1 মাইনাস 5 লাখ ইন্টু 20%। আবার তাহলে এতটা হয়ে গেল, এতটা বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছি দেখো। প্রথমে তো তোমাকে জানতে হবে যে ইনকামের স্ল্যাব কি রয়েছে, ইন্ডিভিজুয়াল যার এজ আপ টু 69, 59, আন্ডার 60 বলতে আপ টু 69, 59, আপ টু 59। তো তার স্ল্যাব কি আছে? আচ্ছা এখানে তাহলে বিলো হবে না, এটা তোমার আপ টু হবে। বিলো লিখলে তাহলে 60 হবে, ঠিক আছে? তাহলে আপ টু হবে, এটা আপ টু 69 এজ পর্যন্ত। তাহলে যার ইনকাম আপ টু 2.5 লাখ, আপ টু লিখতে গেলে কি লিখতে হবে, লেস দেন ইকুয়াল টু লিখতে হবে। আপ টু লিখতে গেলে লেস দেন ইকুয়াল টু লিখতে হবে, তাহলে 0। যার ইনকাম 5 লাখ পর্যন্ত, আপ টু 5 লাখ পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু বলতে আপ টু, তাহলে তার কি হবে, 2.5 লাখ থেকে 2.5 লাখ মাইনাস হয়ে যাবে। কোনটা থেকে, ইনকাম থেকে, যতটা ইনকাম হচ্ছে সেখান থেকে 2.5 লাখ মাইনাস হয়ে যাবে, বাকিটার উপরে 5%। যদি তার ইনকাম B1 মানে ইনকামের সেল আপ টু 10 লাখ পর্যন্ত হয়, লেস দেন ইকুয়াল টু, তাহলে তোমার 12,500 তো লাগছেই। 12,500 কতদূর পর্যন্ত, 5 লাখ পর্যন্ত লাগে 12,500। তারপরে যে বাকি পোর্শনটা থাকছে সেখান থেকে তুমি কত মাইনাস করে দেবে, 5 লাখ মাইনাস করে দেবে, কারণ 5 লাখ তো অলরেডি তুমি কনসিডার করে নিয়েছো। তাহলে তার উপরে 20%। তাহলে এগুলোর মধ্যে কোনোটা যদি না হয়ে থাকে, এগুলোর মধ্যে কোনোটা যদি না হয়ে থাকে তার মানে কি, তোমার ইনকাম 10 লাখেরও উপরে, তাহলে তোমার ইনকাম 10 লাখেরও উপরে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার রেজাল্ট কি হবে এখানে লিখতে হবে। সেক্ষেত্রে তোমার 10 লাখ পর্যন্ত ইনকাম যদি হয় 1,12,500, তার উপরে যতটা থাকবে 30% ট্যাক্স লাগবে। বুঝতে পারলে? বলো। সব কন্ডিশন গুলো তো লিখতে হবে, তোমার এক্সেলের ইফ এন্ড ইফ এসব শিখেছো কি শেখোনি? তো সেটাই তো হচ্ছে, যতগুলো কন্ডিশন রয়েছে সব দিয়ে লিখবে। 20% পরে এটা হচ্ছে ওই ট্রু ফলস, ট্রু ইফ, আচ্ছা অ্যামাউন্টটা, এটা
এই যে পোর্শনটা রয়েছে এটা তাহলে উপরের কন্ডিশন গুলো যদি না স্যাটিসফাই করে, উপরের কন্ডিশন কি কভার কত দূর পর্যন্ত কভার হয়েছে 10 লাখ পর্যন্ত, এরপরে এই কন্ডিশনটা তাহলে কোনটা, যার ইনকাম 10 লাখেরও বেশি। 10 লাখের বেশি হলে কি হবে, 10 লাখ পর্যন্ত কত লাগবে, 1,12,500 লাগবে। 10 লাখ পর্যন্ত 1,12,500ই তো লাগে, প্লাস যে রিমেনিং থাকবে মাইনাস করে তার উপরে 30%। B1 তুমি যে যে কোনো সেলে ইনকাম রাখতে পারো, সেই সেলটা ওখানে বসাবে। তুমি যদি C1 সেলে ইনকাম রাখো C1 লিখবে। সারচার্জ এটা কার জন্য বলতো, ইন্ডিভিজুয়াল বিলো আপ টু 69, তার মানে বিলো 60 বলতে পারো বা আপ টু 69, 59। আচ্ছা, এরপরে হচ্ছে সারচার্জ। সারচার্জে তাহলে তোমাকে জানতে হবে স্ল্যাব কি আছে। সারচার্জের স্ল্যাব কি আছে, সারচার্জ কখন লাগে, যে যখন কোনো পার্সনের ইনকাম আপ টু 50 লাখ তখন লাগবে না, 50 লাখ পেরিয়ে গেলে 50 লাখ পেরিয়ে গেলে লাগবে, তখন কত পার্সেন্ট লাগে, 10%। 10% লাগবে। আর 1 কোটি পেরিয়ে গেলে, 1 কোটি থেকে 2 কোটি 15%, 2 কোটি থেকে 5 কোটি 25, আর 5 কোটির উপরে চলে গেলে 37। জয়দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সারচার্জ অলওয়েজ ট্যাক্সের উপরে, উপরের যে স্ল্যাব হিসেব করে ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে সেই ট্যাক্সের উপরে, ইনকামের উপরে নয়। সারচার্জ অলওয়েজ ট্যাক্সের উপরে। না, হেলথ এডুকেশন অলওয়েজ ট্যাক্সের উপরে। ধরো তোমার সারচার্জও অ্যাপ্লিকেবল হচ্ছে, তাহলে ট্যাক্সের সাথে সারচার্জ জুড়ে দাও, ওই দুটো জুড়ে যা হবে তার উপরে হেলথ এন্ড এডুকেশন শেষ। আচ্ছা, তাহলে দেখো সারচার্জের ফর্মুলাটা দেখে নাও তাহলে। সারচার্জে সারচার্জে কিন্তু তোমার কটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, আগের গুলো যেমন ইফ দিয়েছিলাম, এখানে কি লাগিয়েছি, এন্ড, ইফ আর এন্ড ইফ। এখানে কি লিখেছি দেখো, B1 যদি তোমার, B1 বলতে ইনকামের সেল, ইনকাম যদি তোমার 50 লাখের উপরে হয়, গ্রেটার দেন 50 লাখ। আর আরেকটা কন্ডিশন, এন্ড ইফে দুটো কন্ডিশন থাকে, আর যদি সেই ইনকামটা আপ টু 1 কোটি, তাহলে 50 লাখের বেশি কিন্তু আপ টু 1 crore, 1 কোটি পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে তোমার ট্যাক্সের কত পার্সেন্ট, 10%। তাহলে A1 সেল যে নিয়েছি এটা কি নিয়েছি, ট্যাক্সের সেল, ট্যাক্সের সেলটা নিতে হবে, ট্যাক্সের সেলের 10%। ঠিক আছে। সিমিলারলি যদি তোমার ইনকাম বলতে B1 সেলে ইনকাম লেখা ছিল, যদি তোমার ইনকাম 1 কোটি পেরিয়ে যায় কিন্তু আপ টু 2 কোটি, তাহলে ট্যাক্সের কত পার্সেন্ট নেবে, 15% নেবে। সিমিলারলি আবার যদি 2 কোটি পেরিয়ে যায় কিন্তু আপ টু 5 কোটি, তাহলে ট্যাক্সের কত পার্সেন্ট নেবে, 25% সারচার্জ হয়ে যাবে। এইগুলোর যদি কোনো না কন্ডিশন ফুলফিল হয়, কোনো কন্ডিশনে না পড়ে, তাহলে কি হবে, রিমেনিং 5 কোটি চলে গেলে, 5 কোটির উপরে চলে গেলে তার উপরে 37%। তাহলে দেখো লাস্টেরটাতে আমি কি অ্যাপ্লাই করেছি, শুধু ইফ অ্যাপ্লাই করেছি, কারণ 5 কোটি পেরিয়ে গেলে আর কোনো রেস্ট্রিকশন নেই ওদিকে। তার আগের গুলোতে 5 কোটি থেকে 1 কোটি, সরি 5 কোটি থেকে 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত, এরকম দুটো কন্ডিশন ছিল, সেই জন্য অ্যান্ড ইফ লাগাচ্ছিলাম। লাস্টেরটা তো এরকম কিছু নেই, ইফ দিয়ে দিয়েছি। জিরো, যদি এইগুলোর মধ্যে কোনোটা না হয় তাহলে তোমার জিরো হবে। ধরো তোমার ইনকামটা 50 লাখের নিচে, তাহলে জিরো হবে। হ্যাঁ হ্যাঁ, মানে সারচার্জটা জিরো হবে, এখানে যেটা ডিসাইড করছো কি হবে, সারচার্জের কথা। তাহলে এই কন্ডিশন গুলোর মধ্যে যদি কোনোগুলো স্যাটিসফাই, কোনোটাই না স্যাটিসফাই হয়ে থাকে, তাহলে তোমার কি হবে, জিরো হবে।
এই যে আগের যে ফর্মুলাটা দেখাচ্ছিলাম, এটা ছিল তোমার বিলো সরি আপ টু 59, কিন্তু এখানে কিন্তু সবাইকে কভার হচ্ছে না। যার 60 পেরিয়ে গেছে, যার 80 হয়ে গেছে, সেগুলো কভার হচ্ছে না। ওইটাকে কভার করতে গেলে এখানে সবাইয়ের জন্য রয়েছে এত বড় ফর্মুলা লিখতে হবে, তবে গিয়ে তোমার কভার হবে। তার থেকে তোমার কি, তুমি কি বলতে চাইছো, ধরো কোনো জায়গায় তোমার 400 জনের ট্যাক্স বের করতে হবে, 400 জনের ট্যাক্স বের করতে হবে সাপোজ, তো এই ফর্মুলাটা একবার লিখে নিয়ে ড্র্যাগ করলেই তো হয়ে যাবে। একবার লিখতে যা তোমার টাইম লাগলো, তারপর ড্র্যাগ করলেই তো এটা লিখতে ধরো 10 মিনিট, তোমার যদি জানা থাকে 5 মিনিট লাগবে, তো এটা লিখে ড্র্যাগ করলেই তো তোমার সব হয়ে যাবে। অল ইন্ডিভিজুয়াল বলতে তোমার যার এজ বিলো 60, 60, 80, অ্যাবভ 80 সবাই, অল এজের সবাই কভার হয়ে গেছে। না, এটা দিলেই কাজ শেষ, উপরে গুলো দিতে হবে না তোমাকে। আমি ছোটটা লিখেছি কারণ তাতে কি তোমাকে বোঝাতে সুবিধা হয়, তো প্রথম চান্সে যদি এইটা ধরিয়ে দিতাম তোমার বুঝতে অসুবিধা হতো। হ্যাঁ, এটা জাস্ট ট্যাক্সটা বের করার জন্য, সারচার্জ বের করার জন্য তোমাকে উপরেরটা লাগাতে হবে। ট্যাক্স অ্যামাউন্ট, সারচার্জ তো সবার জন্য একই, সারচার্জটা এজ অনুযায়ী ভ্যারি করে না তো। হ্যাঁ হ্যাঁ, সারচার্জ এজ ওয়াইজ ভ্যারি করে না। তার মানে তুমি যদি এই ফর্মুলাটা লাগানোর পরে এটা লাগিয়ে দাও, তাহলে এটা ট্যাক্সের জন্য হয়ে গেল, এটা সারচার্জের জন্য হয়ে গেল, আর হেলথ এন্ড এডুকেশনের জন্য হয়ে গেল একটা ছোট ফর্মুলা লাগাতে হবে। হেলথ এন্ড এডুকেশনের জন্য কিছু বড় লিখতে হবে না, ওখানে এরকম কোনো স্ল্যাব নেই যে এত থেকে তো, ওখানে জাস্ট 4%ই তো আছে হেলথ এন্ড এডুকেশন। এখানে বইতে কিছু নেই, বইতে যেটা আছে ওইটা তুমি টাইপ করে করবে, ওটাতে কাজ হয় না, আমি দেখে নিয়েছি টাইপ করে। হ্যালো স্যার, কি বলছো? বলছিলাম এটাকে যদি অন্য কোনো এই ফাংশন না ব্যবহার করে অন্য কোনো ফর্মুলা ব্যবহার করা যাবে না? ভিলুকআপ বা এইচ লুকআপ বা আদার্স ম্যাচ ইন্ডেক্স এরকম কোনো যদি ফর্মুলা থাকে, অন্য আচ্ছা, কোনো সাউন্ডটা কিছু কমে গেছে আছে? কেন? তুমি তোমার মোবাইলের সাউন্ডটা বাড়াও তো, আমার তো এখানে ফুল আছে, তবুও কেন হচ্ছে কম আমি তো বুঝতে পারছি না, শোনা যাচ্ছে না ঠিকঠাক। বলছিলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলো শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ, বলছিলাম এখানে ইফ এন্ড বা এই লজিক্যাল ফাংশন না ব্যবহার করে যদি আমরা ভিলুকআপ বা অর ম্যাচ ইন্ডেক্স বা আদার্স যদি অন্য কোনো ফর্মুলা যেগুলো আছে সেগুলো বা ইফ এরর দিয়ে যদি ভিলুকআপ দিয়ে যদি করানো যায়, সেগুলো কি হবে? তুমি করতে পারো, তোমার এক্সেল যদি জানা থাকে ঠিকঠাক, তুমি অন্য কোনো ফর্মুলা দিয়েও বের করতে পারো, এখানে কোনো ইয়ে নেই যে রেজাল্ট রুল নেই যে তোমাকে করতে হবে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? আমার এটা আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাই Yes. ফলো করো, বা তুমি তোমার নিজের মতো করে করতে পারো, আমার আর কোনো ফর্মুলা জানা নেই, ঠিক আছে? Yes, sir. তুমি তোমার নিজের ফর্মুলা লাগাতে পারো, তোমাকে মোটামুটি এক্সেলের ফর্মুলা লাগিয়ে কেন বের করা হয়, তাকে তুমি ইজিলি রেজাল্ট বের করতে পারো, হুম হুম ইজিলি হুম কাজ হুম। হয়ে যায়। তো এটা আমি বানিয়ে রেখেছি বলতে বানিয়ে রেখেছিলাম তোমাদের, তোমরা বলেছিলে যে কি করে করা যেতে পারে এক্সেলে। আচ্ছা, এরপরে দেখো, তো যেটা মেন সেটা বুঝিয়ে দিচ্ছি, দেখো সব ইন্ডিভিজুয়ালের জন্য, যেটা ইন্ডিভিজুয়াল আপ টু তোমার 59 ছিল, সেখানে আপ টু 59 যেটাতে ছিল সেখানে শুধু ইফ দিয়েই আমরা করেছিলাম, কারণ সেখানে তো একটা এজের ক্যাটেগরির জন্য ছিল, ইফেই কাজ চলে যাচ্ছিল। কিন্তু এই যে ফর্মুলাটা লাগিয়েছি এখানে কিন্তু তাহলে ভ্যারাইটিস এজ রয়েছে, ভেরিয়াস এজের পার্সন রয়েছে, তো আমাকে সেই অনুযায়ী অ্যান্ড ইফ লাগাতে হচ্ছে, মানে দুটো কন্ডিশন। লেস দেন ইকুয়াল টু, আচ্ছা এখানে তাহলে 60 করে দেবে, ঠিক আছে 60 করে দেবে। দাঁড়াও দাঁড়াও, কি 60 কি বলছো?
ঠিকই তো আছে, কোনো নাম চেঞ্জ করলে চলবে। হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তাহলে লজিক কি রয়েছে, যে তোমার ইনকাম যদি আপ টু 2.5 লাখ হয়, আর তোমার এজ যদি আপ টু 59 হয়, তাহলে কি হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, সরি ট্যাক্স হয়ে যাবে জিরো, ইনকাম 2.5 লাখ পর্যন্ত আর এজ 59 পর্যন্ত, তাহলে ট্যাক্স জিরো। তো তারপরে লিখতে হচ্ছে যে আমার ইনকাম 3 লাখ পর্যন্ত, এজ যদি তোমার গ্রেটার দেন ইকুয়াল টু লিখেছি, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু মানে 60-র উপরে চলে গেলে, বলছিলাম 60-র উপরে চলে গেলে তার কত এক্সাম্পশন হয়ে যায়, 3 লাখ পর্যন্ত, তার ইনকাম 3 লাখ পর্যন্ত, কিন্তু এজ 60 বা তার বেশি, তাহলে জিরো। এরকম করে ডেভেলপ করতে হবে আর কি। তারপরে কি বলেছে যে, তারপরে স্ল্যাবটাকে আমি ধরেছি 5 লাখ পর্যন্ত, ওটাই তো সিনিয়র সিটিজেনে পড়ে যাচ্ছে, সুপার সিনিয়রের জন্য পরে স্ল্যাবে আছে, পরে লেখা আছে দেখো, সুপার সিনিয়রের জন্য আছে। তারপরে ইনকাম যদি 5 লাখ পর্যন্ত হয়ে যায়, কিন্তু তোমার এজ 59 পর্যন্ত, তাহলে তোমার রিমেনিং যে অ্যামাউন্টটা 2.5 লাখ বাদ দিয়ে রিমেনিং যে অ্যামাউন্টটা, তার উপরে 5%। যদি তোমার ইনকাম 5 লাখ পর্যন্ত হয়, কিন্তু এজ 60-র উপরে চলে গেছে, তাহলে কিন্তু 3 লাখ মাইনাস করে 5% হবে। তো এরপরে তোমার ইনকাম 5 লাখ পর্যন্ত, যদি এজ 80-র উপরে চলে যায়, 80 বা তার উপরে চলে যায়, তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে 5 লাখ পর্যন্ত কমপ্লিট, 5 লাখ পর্যন্ত। এরপরে 5 লাখের উপরের কেস, যদি ইনকাম 10 লাখ পর্যন্ত হয়, এজ 59 পর্যন্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কত ট্যাক্স হবে, 12,500, আচ্ছা যদি তোমার আরেকবার বলে দিচ্ছি, যদি তোমার ইনকাম 10 লাখ পর্যন্ত হয় আর এজ 59 পর্যন্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমার 12,500 কি জন্য বলো তো, আমি 5 লাখটাকে কভার করতে চাইছি, তাহলে 5 লাখ কভার হয়ে গেল 12,500। তারপরে রিমেনিং যে অ্যামাউন্টটা থাকবে, তোমার ইনকাম থেকে রিমেনিং কত হয়, 5 লাখ মাইনাস করে দাও, তার উপরে 20% অ্যাপ্লাই হয়ে যাবে। তো তাহলে যার এজ 59 পর্যন্ত, তার কেস ক্লোজ হয়ে গেল। এরপরে ইনকাম 10 লাখ পর্যন্ত, কিন্তু এজ 60-এর উপরে, তাহলে কি হবে, তাহলে 12,500 লিখছিলাম, তাহলে এখন তাহলে 5 লাখকে কভার করতে গেলে 10,000 নিতে হবে, 10,000, আর রিমেনিং যে অ্যামাউন্টটা রয়েছে 5 লাখ মাইনাস করে, তার উপরে 20%। আচ্ছা, তারপরে ইনকাম 10 লাখ পর্যন্ত, কিন্তু এজ 80-র উপরে চলে গেছে, তাহলে 5 লাখ পর্যন্ত তো ছাড় থাকে কাদের, 80-র, তাহলে যে ইনকামটা হচ্ছে সেই ইনকাম থেকে তুমি 5 লাখ মাইনাস করে দাও, তার 20% হয়ে যাবে, তার আগে তো জিরোই ছিল। আচ্ছা, তারপরে তোমার ইনকাম 10 লাখের উপরে চলে গেছে, 10 লাখের উপরে ইনকাম চলে গেছে, এজ 80-র উপরে, তাহলে কি হবে, তাহলে তোমার 10 লাখ নয়, 1 লাখ, হ্যাঁ সিনিয়র সিটিজেনের, সুপার সিনিয়রের কি হয়, 5 লাখ থেকে 10 লাখ 20% হয়, তার জন্য 1 লাখ প্লাস 10 লাখের উপরে যতটা চলে গেছে সেটা মাইনাস করে দাও, মানে ইনকাম থেকে 10 লাখ মাইনাস করে দাও, তাহলে বাকিটার উপরে 30%।
এতটা বুঝতে পারলে? এরপরেরটা দেখো, ইনকাম 10 লাখের উপরে চলে গেছে কিন্তু এজ 60-র উপরে, 60 বা 60-র উপরে, তাহলে তোমার 1,10,000, 1,10,000 প্লাস 1,10,000 কেন লিখেছি? কতটা কভার করার জন্য? 10 লাখ কভার করার জন্য। তারপরে 10 লাখের উপরে যতটা ইনকাম, তাহলে 10 লাখ মাইনাস করে দাও 30%। ঠিক আছে? হ্যাঁ, ওটা একবারে তো ক্যালকুলেট করতে হবে, ওটা তো তোমার সবার তো জানা আছে যে 10 লাখ পর্যন্ত, 5 লাখ পর্যন্ত হলে 12,000 পর্যন্ত বসাতে হবে। না, ওটাকেও যদি তুমি আবার ফর্মুলাতে ইন্ট্রোডিউস করতে চাও তাহলে আরো ফর্মুলা অনেক বড় হয়ে যাবে, তখন আরো লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? ওটাতে লিখতে হবে। হুম। কপি করে বসালে হবে না, সেটাতে আবার ফর্মুলাতে তুমি ফর্মুলাতে অনেক কিছু লাগাবে, তখন আবার ফর্মুলা কন্ট্রোল করতে সামলাতে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ব্র্যাকেটের আবার ফাংশন আছে, কটা ব্র্যাকেট লাগাবে না লাগাবে। আচ্ছা, তারপরে লাস্টের পোর্শনটা কি বলতে চাইছে? যারা এগুলোর মধ্যে কভার হচ্ছে না, ইনকাম 10 লাখের উপরে কিন্তু 80-র উপরে যাচ্ছে না, 60-এর উপরে যাচ্ছে না, তো তাদের কেস কি হবে? ইনকাম যদি 10 লাখের উপরে চলে যায়, 1,12,500 প্লাস প্লাস 10 লাখের উপরে যতটা গিয়েছে তার 30%। ঠিক আছে? না, থাকে না, ইন্ডিভিজুয়াল থাকে। ওগুলো আচ্ছা, যারা যারা তোমার সাপোজ তোমার ক্লায়েন্ট, সাপোজ তুমি ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলিং করো, তোমার অনেক ক্লায়েন্ট আছে, 300 জন ক্লায়েন্ট আছে, তুমি কি করবে? সফটওয়্যার নিয়ে নেবে, আর সফটওয়্যারে অটোমেটিক বেরিয়ে যাবে। তাছাড়াও তুমি যখন পোর্টালে করবে তখন অটোমেটিক চলে আসবে, তো অটোমেটিক ট্যাক্সের ক্যালকুলেশন চলে আসবে। বা তুমি যখন কোনো ট্যাক্স কনসালটেন্টের কাজ করছো তখন তুমি স্পেশাল সফটওয়্যার মেনটেন করো, যেখানে যাদের ক্লায়েন্টের ডেটাবেস মেনটেন করো, অটোমেটিক হয়ে যায়। কিন্তু তোমার যদি তুমি কোনো অর্গানাইজেশনে কাজ করো যেখানে যেখানে তোমার সফটওয়্যার নেই, সেক্ষেত্রে এক্সেলে বের করতে পারবে এইভাবে। তাছাড়াও এটাও এক ধরনের শেখার জিনিস রয়েছে যে এইভাবে হতে পারে। ঠিক আছে? দেখো, সফটওয়্যারে যে ট্যাক্স ক্যালকুলেশন বেরিয়ে যায় সেগুলো তো লজিক লাগাতে হয়, এই ফর্মুলাই তারা ডেভেলপ করেছে। সফটওয়্যার কি করে কাজ করে, এরকম ধরনের লজিক লাগিয়ে সে তখনই অত অটোমেটিক কাজ হবে, না তো কি করে অটোমেটিক? হ্যাঁ স্যার, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে এইটাই করে কি সব করে। বলো। তোমার ইনকাম তো 10 লাখের উপরে চলে গেছে, যার এজ 80, তার তার জন্য তো এখানে আমি কভার করে দিয়েছি। যার এজ 60-র উপরে, তার জন্য তো এখানে কভার করে দিয়েছি। কিন্তু বাকি যে পড়ে থাকছে সেটা তো লিখতে হবে না, বাকি যেটা পড়ে থাকছে তার 30%। বাকি যে পড়ে থাকছে বলতে যার এজ আপ টু 59 এবং ইনকাম 10 লাখের বেশি, তার জন্য এটা হবে। হ্যাঁ, তার উপরে যত যা ইনকাম করুন না 30%, 30% ট্যাক্স নেবে, আর তার বেশি কি নেবে? 100% নিয়ে নেবে, সে বলবে আমি ইনকাম কেন করবো। ওটা বুকস বলতে বই থেকে কপি পেস্ট করা আছে, বইতে এটা আছে, যেটা তুমি দেখছো এটা বইতে রয়েছে। তুমি যদি এটাকে কপি পেস্ট করে এক্সেলে বসাও কাজ হবে না, মানে দেখবে ফর্মুলায় এরর রয়েছে, মানে কোনো ব্র্যাকেট হয়তো প্রবলেম রয়েছে, ব্র্যাকেটে এরকম দেখাচ্ছে। না, ও সারচার্জ, আমি যেমন সারচার্জ কেও সারচার্জ বলছি, হেলথ এডুকেশন সেস কেও ইনকর্পোরেট করেছে এর মধ্যে, হেলথ এন্ড এডুকেশন সেস। আচ্ছা দেখো আমি কি করেছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। আমি তাহলে এখানে পার্সনের নাম লিখে নিয়েছি পরপর, আকাশ, শালিনী, পরপর নাম লিখে নিয়েছি। তারপরে ইনকাম লিখে নিয়েছি, তার মানে ইনকামের সেল আমি পাবো কি পাবো না? আমাকে ফর্মুলা কার জন্য লিখতে হবে? শুধুমাত্র একজনের জন্যই লিখতে হবে। আমাকে শুধু আচ্ছা, এতে ও এজ লিখেছি, এজের কারণ
এজের বেসিসে তোমার ট্যাক্সের ক্যালকুলেশন ভ্যারি করবে, তাহলে এটা এজের কলাম হয়ে গেল। তারপরে তাহলে ফর্মুলাটা আমি এখানে শুধুমাত্র লিখবো, একবারই লিখবো, তারপরে কি করব, ড্র্যাগ করে দেবো। ফর্মুলা তো কপি হয়ে যাবে, ড্র্যাগ করা মানে ফর্মুলা অটো হয়ে যাবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি যখন একবার ফর্মুলা লিখবে আর সেই ফর্মুলাটাকে ড্র্যাগ করবে, তো অটোমেটিক তোমার চলে আসবে। এটা ডিলিট করতে হবে। এই তো, না না আমি কিন্তু এখানে আমি লিখিনি, আমি ওটা সেখানে লিখেছিলাম, সেখান থেকেই কপি পেস্ট করেছি, বুঝতে পারলে? সেখানে লিখেছিলাম, সেখান থেকে কপি পেস্ট করেছি, কারণ এইখানে তুমি এক্সেলে লিখলে দেখা যায় না, ঠিক আছে। হুম হ্যান্ডস দেয়, ঠিক। না এটা তোমরা বলেছিলে, আমি তো এর আগে কোনো ব্যাচকে করাইনি, ওই জয়দীপ বলেছিল, তারপরে শুভদীপ বলেছিল বইতে একটা ফর্মুলা রয়েছে ওটা বলে দিন। তাছাড়া আমি তো ইন্ড আর অ্যান্ড ইফ এগুলো কোনোদিন আমি ইউজ করিনি, ঠিক আছে। এই ফার্স্ট টাইম করলাম, তোমরা বলেছিলে বলে, ঠিক আছে। তাহলে স্যার আপনার শেখা হলো কিছু। তোমরা এক্সেল শিখেছো, যদি কোনো শর্টকাটে করা যেতে পারে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বলে দিই, তাহলে এটা আমি ট্যাক্সের যে ফর্মুলাটা লাগিয়ে ড্র্যাগ করে দিয়েছি, আর এটাতে তো ছোট ফর্মুলা লাগবে, রিবেট আপ টু 5 লাখ পর্যন্ত থাকলে, যার ইনকাম আপ টু 5 লাখ, তার পুরো ট্যাক্সটাই কি হয়ে যায়, ছাড় হয়ে যায়। যার ইনকাম তাহলে আমি বিফোর সেলটাকে নিয়েছি, বিফোর সেল ইনকাম রয়েছে, যার ইনকাম 5 লাখ পর্যন্ত, আপ টু 5 লাখ, তার জিরো হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে বলতে তোমার পুরোটাই ছাড় হয়ে যাবে, পুরোটাই ছাড় হয়ে যাবে। তার মানে ট্যাক্সের যে তোমার সেলটা রয়েছে, ট্যাক্সের সেল কোনটা, ট্যাক্সের সেল হচ্ছে তোমার ডি4, তাহলে যার ইনকাম 5 লাখ পর্যন্ত, তার যতটা ট্যাক্স হচ্ছে পুরোটাই কি হয়ে যাবে, রিবেট হয়ে যাবে, ওটাই বলতে চাইছি আমি। হ্যাঁ তো তোমার ট্যাক্স তো হচ্ছে, 2.5 লাখ পেরিয়ে গেলে ট্যাক্স তো হচ্ছে, কিন্তু সেই ট্যাক্সটা যখন তোমার ট্যাক্স হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট কি বলেছে, তোমার ইনকাম যদি 5 লাখ পর্যন্ত হয় তাহলে যতটা ট্যাক্স হচ্ছে পুরোটা ছাড় হবে, যতটা ট্যাক্স হচ্ছে পুরোটা ছাড় হবে, সেটাই লিখেছি আমি। যদি যদি ইনকাম 5 লাখ পর্যন্ত হয় তাহলে পুরোটাই ছাড় হয়ে যাবে, কি হিসাবে, রিবেট হিসাবে, যেটা আমি বলেছি ডি4 দিয়ে, না তো ছাড় জিরো হবে, তোমার ইনকাম যদি 5 লাখের উপরে চলে যায় তাহলে রিবেটে জিরো চলে আসে। হুম ঠিক আছে। সার্চার্জে ওই ফর্মুলা কপি পেস্ট করেছি, যে ফর্মুলা আমি ওখানে বুঝিয়েছিলাম সেই ফর্মুলাই কপি পেস্ট আছে। আর ট্যাক্স আফটার অ্যাডিং সারচার্জ, এটা কি করে আসবে, আচ্ছা এই দুটো কলাম যোগ করে দিলে, যদি রিবেট পাও তাহলে রিবেট মাইনাস হবে, আর যদি তোমার যদি রিবেট না থাকে তাহলে কি হয়ে যাবে, সারচার্জ অ্যাড হয়ে যাবে, যদি সারচার্জ থাকে, যদি সারচার্জ অ্যাপ্লিকেবল হয়, ওটাই করা হয়েছে দেখো। ট্যাক্স থেকে যদি রিবেট থাকে রিবেট মাইনাস হবে, সারচার্জ থাকলে সারচার্জ অ্যাড হয়ে যাবে। হ্যাঁ যারা রিবেট পাবে তাদের সারচার্জ হবে না অবভিয়াসলি, তো ওই হিসাবে চলে আসছে ফর্মুলা। আচ্ছা এখানে কি আছে, এটা তো সারচার্জ, এটা সবই ড্র্যাগ করা আছে আর কিছু নেই, তুমি যদি দেখো সবই ড্র্যাগ করা আছে। আচ্ছা হেলথ এন্ড এডুকেশন কার উপরে হবে, এইটার উপরে হবে। হ্যাঁ এইটার উপরে, কারণ আমি বলেছি যদি তোমার সারচার্জ থাকে, সারচার্জ অ্যাড করার পরে তারপরে 4% হবে, তার মানে এখানে যে ফর্মুলাটা লিখেছি নিশ্চয়ই এই সেলের উপরে, দেখতে পাচ্ছ।
এইখানে যে অ্যামাউন্টটা থাকবে তার 4%, এর 0 আছে তো কিছুই হবে না, এর আছে তো এর চলে আসবে, এর আছে এর চলে আসবে, ড্র্যাগ করা হয়েছে আর কিছু নেই। বাট ট্যাক্স লায়াবিলিটি কি হবে? হেলথ এন্ড এডুকেশন সেস যোগ করে যেটা হবে সেটাই ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে, এইভাবে করা রয়েছে। এতে কি বলেছিলাম বলো? আনএক্সপ্লেন্ড মানি, আনএক্সপ্লেন্ড ক্যাশ ক্রেডিট, এতে ট্যাক্সের রেট কত আছে? 60 নয়, পুরো সবকিছু যোগ করে বলো। 78% আছে। 60 তো ট্যাক্স, তারপরে সারচার্জ কত? হেলথ এন্ড এডুকেশন টোটাল 4 আছে, 4 এর মধ্যে অ্যালোকেশন রয়েছে হায়ার সেকেন্ডারির জন্য রয়েছে 1%, সেকেন্ডারির জন্য 2 আছে, হেলথের জন্য 1 আছে, তো তুমি টোটাল বলবে 4 অ্যালোকেশন। না না, এটা এইভাবে এক্সামে আসে না, ঠিক আছে, আসতেও পারে, এ পর্যন্ত আসেনি, এ পর্যন্ত আসেনি বলে রাখলাম। এ পর্যন্ত আসেনি। এডুকেশনের দুটো রয়েছে, দুটো মিলে 3, 4%ই রয়েছে, 4% আর হেলথ 1%, আর কত থাকে? 3 থাকে। সেকেন্ডারি পর্যন্ত, সেকেন্ডারি মানে কত? মাধ্যমিক পর্যন্ত 2%, আর হায়ার সেকেন্ডারির জন্য 1%। 79 আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 79 কেন হতে যাবে তোমার? 60, ধরো কোনো পার্সনের আনএক্সপ্লেন্ড ইনকাম রয়েছে 100 টাকা, আনএক্সপ্লেন্ড ইনকাম, আনএক্সপ্লেন্ড ক্যাশ ক্রেডিট রয়েছে 100 টাকা, তাহলে তার ট্যাক্স কত লাগছে? 60%, তার মানে 60 টাকা। আচ্ছা, তার উপরে সারচার্জ কত লাগবে? চার্জ 25, তার মানে কত লাগে? 15 টাকা। এরপরে 75 হলো। হেলথ অ্যান্ড এডুসেস 4%, তার মানে কত হয়? 3, 78। তাহলে 100 টাকা ইনকাম করে কত দিতে হচ্ছে? 78, তার মানে 78% এফেক্টিভলি হলো। আর তুমি কি ভাবছো কি? তুমি ভাবছো কি 60% ও কিভাবে যোগ করেছে? ওই রকম তো হয় না। তুমি 60% আবার 25 জুড়েছো, তারপরে আবার 3 জুড়েছো, হ্যাঁ 4 যোগ করেছে, ওই হিসাবে বলেছে 9, 89, 80 হয়ে যাচ্ছে তো। ওই রকম নয়, এইরকম হবে। কেন দিবে না? 30% দিতে হয়, 30%, হ্যাঁ 30%-এর বেশি হবে তো, সারচার্জ জুড়ে অনেক কিছু হবে। হুম 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 54 কি আছে তোমার বলো?
ডিফারেন্স নেই, বুঝতে পারছো না? কার মধ্যে কার মধ্যে? 54 এখানে তোমার কি সামারি দেওয়া নেই? সামারিতে তো দেওয়া ছিল মনে হয়। এই দেখো, বার্ডস আই ভিউ এতে লেখা রয়েছে। কোনটার মধ্যে জানতে চাইছো? 54 এর আর 54F এর মধ্যে ডিফারেন্স এখানেই তো দেখতে ক্লিয়ারলি রয়েছে। দেখো এদিকেও ইন্ডিভিজুয়ালের জন্য, এখানেও ইন্ডিভিজুয়ালের জন্য, ইন্ডিভিজুয়াল এইচএফ। এখানে কি বলেছে যে তুমি লং টার্ম অ্যাসেট ট্রান্সফার করে, ল্যান্ড বিল্ডিং ট্রান্সফার করে কোনো রেসিডেন্সিয়াল হাউস কিনছো, তাই তো? এখানে ল্যান্ড বিল্ডিং বাদ